রসায়ন সক্ষমতা। একটা বিক্রিয়া দিল, বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা বুঝবো কিভাবে? দেখো, জিঙ্ক, কপার সালফেট, তারপরে হচ্ছে বিক্রিয়া করে দেখো বিক্রিয়া কিভাবে করে। আমরা অনেকে বিক্রিয়া পারি না। দেখো এটা ধনাত্মক, এটাও ধনাত্মক, কপারও ধনাত্মক, জিঙ্কও ধনাত্মক। এখন বিক্রিয়ার সময় কি হয়ে যায়? স্থান পরিবর্তন হয়ে যায়। এটা সালফেটের সাথে ঋণাত্মক, তাহলে কি হবো? বিক্রিয়ার সময় জিঙ্কে কপারের সাথে কাছে বসে যাব, কপারের জায়গায় এটা জিঙ্কে ডবল করে ফেলবে, তারপরে প্লাস এই কপারটা আলাদা হয়ে যাবে। এই বিক্রিয়াটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আসো এই বিক্রিয়ার মধ্যে জিঙ্কের জারণ মান 0, কারণ এটা নিরপেক্ষ। কপার সালফেটে এই কপারের জারণ মান হচ্ছে +2, সালফেটের জারণ মান হচ্ছে -2। কপারের যোজনী 2, এই জন্য +2, ধাতু দিকে প্লাস হচ্ছে। সালফেট সংকেতটা পৃথক করলে হয় SO4 2-। এটা হচ্ছে কি সালফেট, তাহলে এই জন্য তার 2- হচ্ছে এখানে জারণ মান। এখানে জিঙ্কের জারণ মান হচ্ছে +2, কেন? ওই সালফেটের সাথে এখানে যুক্ত আছে, এখানে নিরপেক্ষ দিকে 0, কিন্তু এখানে নিরপেক্ষ না। জিঙ্কের +2 কারণ তার যোজনী 2, সালফেটের জারণ মান 2 হয়ে থাকবে। এরপরে আসো কপার, এখানে তো একা আছে, নিরপেক্ষ, এই জন্য হচ্ছে 0। এবার তোমরা দেখো এখানে কি হয়েছে? জারণ মানের পরিবর্তন হয়েছে। কিভাবে জারণ মানের পরিবর্তন হয়েছে বুঝলাম আমরা। কারণ হচ্ছে কি এইখানে জিঙ্কের জারণ মান 0, ওইদিকে হচ্ছে +2 বাড়ছে। এইখানে কপারের জারণ মান +2, ওইখানে কপারের জারণ মান হচ্ছে 0, হ্রাস পাইছে। তাহলে যেই বিক্রিয়ার জারণ মানে হ্রাস বৃদ্ধি ঘটে সেই বিক্রিয়াটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। এবার দেখো যার জারণ মান জারণ বিজারণ বিক্রিয়া অথবা রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটা জারণ মান পরিবর্তন হয় না তাকে দর্শক আয়ন বলে। দেখো যে পদার্থটার জারণ মান পরিবর্তন হয় না তাকে দর্শক আয়ন বলে। এখানে সালফেট, এখানে সালফেট জারণ মান পরিবর্তন হয় না, এই জন্য এটাকে দর্শক আয়ন। তার মানে বিক্রিয়ার সময় যে আয়নের জারণ মান পরিবর্তন হয় না সেটা হচ্ছে দর্শক আয়ন। এবার দর্শক আয়ন বাদ দিলে যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে আয়নিক বিক্রিয়া। এই কপার 2+, তার সালফেটটা বাদ দিয়ে লিখতেছি G2+, এই কপার, এই বিক্রিয়াটাকে বলা হয় আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ। এরপরে আসো তারপরে আয়নিক সমীকরণ কিভাবে? দর্শক আয়ন বাদ দিলে আয়নিক সমীকরণ। এবার আসো ধাপে ধাপে শিখতে হবে। দেখো জারণ বিক্রিয়া সংজ্ঞা বইয়ের মধ্যে আছে। জারণ বিক্রিয়াটা কি? প্রথম হইছে জারণ কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক করতে ইলেকট্রন বর্জনকে জারণ বলে। কি বলছি স্যারে? জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক করতে ইলেকট্রন বর্জনকে জারণ বলে। এখন কে ইলেকট্রন বর্জন করছে আমরা বুঝবো কিভাবে? যার জারণ মান বাড়ে সেই ইলেকট্রন বর্জন করে, যার জারণ মান বাড়ে সেই ইলেকট্রন কি করে? বর্জন করে। তাহলে এখানে জিঙ্কের জারণ মান 0, তার এখানে জারণ মান হচ্ছে +2, তার মানে হচ্ছে জিঙ্কে ইলেকট্রন বর্জন করছে। আবার বলি জারণ কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন বর্জনকে জারণ বলা হয়। এখন কে ইলেকট্রন বর্জন করছে বুঝবো কিভাবে?
কারণ বুঝবো যার জারণ মান বাড়ছে তার সেই ইলেকট্রন বর্জন করছে। এখানে জিঙ্কের জারণ মান 0, এখানে +2, তো এই জন্য সেই ইলেকট্রন বর্জন করছে। এই কথাটা এখানে সাজাইতে হইব। বিক্রিয়া, বিক্রিয়ক, আগে শ্রেণী নিবা কে ইলেকট্রন বর্জন করছে, তারপরে সাজাইবা। বিক্রিয়ায় বিক্রিয়ক জিঙ্কের জারণ সংখ্যা 0, জিঙ্ক সালফেটে জিঙ্কের জারণ সংখ্যা +2, অর্থাৎ জিঙ্ক 2টা ইলেকট্রন বর্জন করছে, জিঙ্ক 2টা ইলেকট্রন বর্জন করছে, বর্জন করে জারণ মানে জারিত হয়ে জিঙ্ক সালফেট উৎপাদন করছে। তা আবার বুঝাই বলি, প্রথম জারণ বিক্রিয়া কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন বর্জনকে জারণ বলে। জারণ বলে দিছি, শেষ। এবার এখান থেকে দেখে নিব কি ইলেকট্রন বর্জন করছে, যার জারণ মান বেশি পাচ্ছে, 0 থেকে +2 যেটা পাচ্ছে, তাহলে সেই ইলেকট্রন বর্জন করছে। এবার এটা মনে মনে রাখবো, কিন্তু আমরা জবাব দিব পরে থেকে। বিক্রিয়ায় জিঙ্কের জারণ সংখ্যা 0, উৎপাদ জিঙ্ক সালফেটে জিঙ্কের জারণ সংখ্যা +2, অর্থাৎ জিঙ্ক 2টা ইলেকট্রন বাড়ছে তো 2 এর জন্য 2টা ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে জিঙ্ক সালফেট উৎপন্ন করছে। জারিত হয়ে জারণ বিক্রিয়ায় জারিত হয়ে জিঙ্ক সালফেট উৎপাদন করছে। এবার জারণ বিক্রিয়া কেমনে লিখবো? জারণ বিক্রিয়াটা এই জিঙ্ক মানে এখান থেকে লিখবো জিঙ্ক ইলেকট্রন বর্জন মানে 2টা ইলেকট্রন যখন ছাইড়া দিছে সেই জিঙ্ক 2+, 2টা ইলেকট্রন ছেড়ে দিলে জিঙ্ক 2+, আর 2টা ইলেকট্রন পাশে প্লাস আকারে বসবে। দেখো ইলেকট্রন বর্জন করলে কি উৎপাদন হয়? যে ইলেকট্রন বর্জন করে সেটি উৎপাদন হয়, আর ইলেকট্রন বর্জন করলে ক্যাটায়ন হয়ে যায়। এইটা এইভাবে। আবার এই বিক্রিয়াটাকে এইভাবে লেখা যায়, জিঙ্ক বর্জন মানে মাইনাস, কয়টা ইলেকট্রন বর্জন করছে? 2টা ইলেকট্রন বর্জন করছে, তারপরে কি চিহ্ন দিয়ে জিঙ্ক 2+, এইভাবে লেখা যায়। তাহলে সব সাইডে ভালো পদ্ধতি হচ্ছে এটা। এই গ্যাসের জারণ বিক্রিয়া। এবার জারণ বিক্রিয়ার মধ্যে কি শব্দ আছে? জারণ বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন করে, শর্টকাট নোট লিখে দিতে আছে, জারিত হয় বিজারিত করে, বিজারিত করে, আর পদার্থ রয়েছে বিজারক পদার্থ। তাহলে জারণ বিক্রিয়া থেকে আমরা কি শিখবো? ইলেকট্রন বর্জন করে জারিত হয়, আর বিজারিত করে এটা আমরা পরে শিখবো। বিজারক পদার্থ, এই দুটো আমরা পরে শিখবো। মানে এইটার সাথে সম্পর্ক আছে একটা শব্দ। এবার আসো বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, বিজারণ কাকে বলে? বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন বর্জনকে বিজারণ বলে। বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন বর্জনকে বিজারণ বলে। এবার আসো বিক্রিয়ায় কে ইলেকট্রন বর্জন করছে এখান থেকে জানবো, আয়নিক সমীকরণ থেকে জানবো। বিজারণ বিক্রিয়া হচ্ছে বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন গ্রহণকে বিজারণ বলে। বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন গ্রহণকে বিজারণ বলে। বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন গ্রহণকে বিজারণ বলে। এবার আমরা এখান থেকে জানবো কে ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করলে জারণ মান কমে। আবার বলি, ইলেকট্রন গ্রহণ করলে জারণ মান কমে। কপারের জারণ মান +2, এখানে 0, তাহলে কপারের জারণ মান কমছে। এবার কথাটা কেমনে সাজাবো? বিক্রিয়া এখান থেকে সাজাতে হবে, দূরে হিসাব বুঝে নিতে হবে। এই লাইন থেকে কথা বলতে হবে এই লাইনে। এখানে ছিল কপার, কিন্তু এখানে কপার সালফেট, তাহলে কথাটা এমনি বলতে হবে, কপার সালফেট। জারণ মান কত পরিবর্তন হচ্ছে? কপার সালফেট 2টা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে, 2টা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে কপার উৎপন্ন করছে। আবার বলি, বিক্রিয়া
কপার সালফেটে কপারের দাম সংখ্যা +2, উৎপাদ কপারের দাম সংখ্যা 0, অর্থাৎ বিক্রিয়ক কপার সালফেট পুরাটা বলতে কপার সালফেট দুটা ইলেকট্রন বহন করে জারিত হয়ে কপার উৎপাদন করে। এইভাবে স্যার আবার পুরাটা বিজারণ বিক্রিয়া বলি। জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক করতে ইলেকট্রন বহনকে বিজারণ বলে। তাহলে বুঝে নিব এখান থেকে কি ইলেকট্রন বহন করছে যার জারণ মান হ্রাস পাইছে। দেখতেছেন এটা কপারে +2 এখানে 0, তাহলে এটা জারণ মান হ্রাস পাইছে। তো এবার কপারে এখান থেকে সাজাবো কপার 2+ হয়ে আছে এখানে কপার সালফেট পুরাটা কপার সালফেট এ কপারের জারণ সংখ্যা +2, উৎপাদ কপারের জারণ সংখ্যা 0, অর্থাৎ কপার সালফেট বলতে হবে শুধু কপার না কপার সালফেট দুইটা ইলেকট্রন গ্রহণ করে কেমনে বুঝছি +2 0 দুই পরিবর্তনশীল দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে বিজারণ বিক্রিয়া বিজারিত হয়ে কপার উৎপাদন করছে। এবার বিক্রিয়াটা কি হবে এইটা লিখব সালফেট লিখব কপার 2+ ইলেকট্রন গ্রহণ মানে প্লাস ইলেকট্রন দুইটা এরপরে হবে এই কপার। এবার এটার ক্ষেত্রে কি হবে বিজারিত মানে ইলেকট্রন গ্রহণ তারপরে হচ্ছে বিজারিত তারপরে হচ্ছে এটা হচ্ছে বিজারিত আর জারিত করে আর এটা হচ্ছে জারক। তার সাথে বিজারণ বিক্রিয়ার সাথে কথাগুলো জড়িত। হ্যাঁ লিখো তোমরা এতটুকু সুন্দর করে এবার স্যার স্যার বলো স্যার দর্শক আয়নটা বুঝি নাই। দর্শক আয়ন এসে কি যে বিক্রিয়ার সময় যে আয়নের ইয়া হয় না জারণ মান পরিবর্তন হয় না সেই হিসেবে দর্শক আয়ন। তো এখানে সালফেটের জারণ মান দেখো বিক্রিয়কেও -2 উৎপাদও -2 এই জন্য তার জারণ মান পরিবর্তন হয় না। দেখো এই একটা দিয়ে কিন্তু একটা ক্লাস শেষ করা লাগে, তোমরা আস্তে আস্তে বুঝো এটা। তোমরা তো তোলার ফাঁকে ফাঁকে যদি না বুঝো স্যারকে বলবো ওই অংশটা বুঝে দিব।
মালিয়া আফসারি কে? স্যার মালিয়া। জি স্যার। আর মালিয়া মালিয়া ফাইরুজ কে? স্যার এটা আমার বড় বোনের নাম, আপু এটা সেট করছে, ও ক্লাস করে দেখা জুমে। নাম কি তোমার? হাদিকা। হাদিকা, আচ্ছা। আচ্ছা, যতটুকু তোলা হয়েছে তুলছো তো এটা? রিফা বুঝাইছিনি? জি স্যার। এত সহজে বুঝে আসে কেমনে তোমরা? হ্যাঁ, মনে হয় আমি বুঝাইলে সব বুঝে যায়, পরে মনে থাকে না। দেখো এটা খুবই এটা খুবই ইম্পর্টেন্ট, একবারে কমন একটা প্রশ্ন আসবে, মানে 4 নম্বরে। এরপরে এটার সাথে অনেক কিছু রিলেটেড। এবার দেখো, এরপরে আমরা যেটা বুঝাবো সেটা হচ্ছে কি, দ্বারক বিজারক চিহ্নিত করব। ওই যে বললাম না, আমি তো তোমাদেরকে 4টা জিনিসের মধ্যে বুঝাইছি কটা? 2টা জিনিস বুঝাইছি, এখান থেকে 2টা বুঝাইছি, আর 2টা বোঝানো বাকি আছে, ওই 2টা বুঝাবো। হ্যাঁ, এবার দ্বারক বিজারক কিভাবে চিহ্নিত করে দেখো। বিক্রিয়া জিঙ্ক ইলেকট্রন বর্জন করে, বিক্রিয়া জিঙ্ক ইলেকট্রন বর্জন করছে, এখান থেকে দেখতেছি বিক্রিয়া জিঙ্ক ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে, তারা এবার বিজারিত করে লিখছে না, বিজারিত করে দেখো, বিক্রিয়া জিঙ্ক ইলেকট্রন বর্জন করে কপার সালফেটকে জারিত করে, কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার, বিক্রিয়ায় জিঙ্ক ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে, এখন লিখছি কি বিজারিত করে, কারে বিজারিত করে? কপার সালফেটকে বিজারিত করে কি উৎপাদন করছে? জিঙ্ক সালফেট উৎপাদন করছে। তাহলে আবার দেখো, বিক্রিয়া জিঙ্ক ইলেকট্রন বর্জন করে কপার ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে কপার সালফেটকে বিজারিত করে জিঙ্ক সালফেট উৎপাদন করছে। সুতরাং এই বিক্রিয়ায় জিঙ্ক বিজারক পদার্থ, জিঙ্ক বিজারক পদার্থ। একই ভাবে দেখো, বিক্রিয়ায় কপার আয়ন বলবো না, কপার সালফেট ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে জিঙ্কে জারিত করে, ওই জারিত করে লিখছি না স্যার? তাহলে জিঙ্কে জারিত করে কি উৎপাদন করছে? কপার। ওই যে কপার উৎপাদন করছে। সুতরাং বিক্রিয়ায় কপার সালফেট জারক পদার্থ। তার আবার বলি 2টা লাইন, এইখান থেকে জবাব দিবা। বিক্রিয়ায় জিঙ্ক 2টা ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে বিজারিত করে লিখছে, তাহলে কারে বিজারিত করে? কপার সালফেটকে বিজারিত করে কি উৎপাদন করছে? জিঙ্কই আছে, জিঙ্ক সালফেট উৎপাদন করছে। সুতরাং এই বিক্রিয়ায় জিঙ্ক হচ্ছে বিজারক পদার্থ। অপরপক্ষে কপার সালফেট, কপার আয়ন না, কপার সালফেট 2টা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে, জারিত করে লিখছি, বিজারিত হয়ে জারিত করে কারে করবে? তার সাথে জিঙ্কে জারিত করে কি উৎপাদন করছে? কপার উৎপাদন করছে। সুতরাং এই বিক্রিয়ায় কপার সালফেট জারক পদার্থ। এরপরে আমরা যেটা লিখব, এই জিঙ্কের থেকে টান দিয়ে নিয়ে যেটা উৎপাদন করছে সেটা, এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। আর এটা থেকে উৎপাদন হয়েছে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তোলো আবার, শুধু এই চিত্রটা তোলো।
স্যার বলো। স্যার ক্লাসের শুরুতে যে একটা পরীক্ষার কথা বলেছিলেন শুনতে পারি নাই স্যার, কানেকশন স্লো ছিল। আচ্ছা, তোমাদের স্কুলে পরীক্ষা হবে, বুঝছো নি? তো স্কুলে যে পরীক্ষা হবে কিভাবে, হেড স্যারে আমাদেরকে লিংকটা দিয়ে দিবে, আমরা নিজ নিজ শাখার লিংকটা পাঠিয়ে দিব, ঠিক আছে? তো এখন তোমাদেরকে আমি কি করছি, যারা আমার শাখায় প্রত্যেক শাখার মধ্যে যারা ইমো গ্রুপ করবে, তো আমার শাখা তো যারা ইমো আছে তো ইমো আছে, যারা হোয়াটসঅ্যাপ আছে যেভাবে আছে এইভাবে আমি তোমাদেরকে আমি ওইভাবে পাঠাবো। তো প্রথমে আমি সবাইকে ইমো গ্রুপে খুলবো, তখন এই কয়েকদিন মানে কালকে থেকে তোমাদেরকে আমি প্রশিক্ষণ নিব। প্রশিক্ষণ বলতে বিভিন্ন তথ্য পাঠাবো, পূরণ করতে যাবে পারো। এরপরে হয়েছে কি, যাতে ওই যে সাবমিট করাটা কি প্রবলেম না হয়, ইয়া হয়, এইগুলা স্যারে কি করবো, আমার শাখার গুলাকে ট্রেন আপ করবো আমি। কথা কি বুঝছো? এইটাই বলছি স্যারের কথা। আচ্ছা, এটা তোলা শেষ তো? এরপরে আসো, এরপরে যেটা বুঝাবো সেটা হচ্ছে কি, জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগোৎপদ ঘটনা, অর্থাৎ জারণ এবং বিজারণ একই সাথে সংঘটিত হয়। এখন যেটা বুঝাবো সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়। তো দেখো, জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিজারক যতটি ইলেকট্রন বর্জন করে জারিত হয়, বিজারক যতটা ইলেকট্রন বর্জন করে জারিত হয়, জারক ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ করে জারিত হয়, বিজারিত হয়। দেখো আবার বলি, জারণ বিজারণ বিক্রিয়ার সময় যা বিজারক যতটা ইলেকট্রন গ্রহণ করে জারিত হয়, জারক ততটা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। এই জন্য জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগোৎপদ ঘটনা, মানে একই সাথে ঘটবে। সেই ইলেকট্রন যেমন আমি তোমাদেরকে আমি পড়ানোর সাথে সাথে তোমরা শুনতেছো, ঠিক জারণ বিজারণ বিক্রিয়া সেই ইলেকট্রন দেওয়ার সাথে সাথে আরেকজন গ্রহণ করে ফেলবে। এই জন্য জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়। তো তোমরা এক কাজ করো, বিক্রিয়াটা লেখো, বিক্রিয়াটা লিখে পাশে দিয়ে লেখো বিক্রিয়াটা লেখো আগে। লেখার পর লিখবে এর সাহায্যে ব্যাখ্যা করো যে জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগোৎপদ ঘটনা। এর সাহায্যে ব্যাখ্যা করো যে জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগোৎপদ ঘটনা। যুগপদ ইয়াতে কাম করা ইয়াতে হ্যাঁ, তাহলে এবার স্যার একবার পুরাটা একবার একসাথে তাড়াতাড়ি বলে ফেলতেছি। বিক্রিয়া জিঙ্কের জারণ সংখ্যা 0, একবার প্রথম থেকে জেনে নেব। জিঙ্কের জারণ সংখ্যা 0, কপার সালফেটে কপারের জারণ সংখ্যা হইছে 2 প্লাস সালফেটের হইছে -2, আর জিঙ্কের এখানে হইছে +2 জারণ মান, সালফেটের -2, কপারের জারণ মান 0। 0 কেন হইছে তাদের, কারণ তারা নিরপেক্ষ। এইখানে 0 হয় না কেন, কারণ পুরোটার মধ্যে অর্ধেক পজিটিভ অর্ধেক নেগেটিভ। সালফেটের জানি আমরা জারণ মান -2, কপারের জারণ মান +2 হইছে, ধাতু থেকে প্লাস হইছে। তাহলে যেহেতু এখানে জারণ মানে জিঙ্ক দেখো, তারপরে কি হইব, দর্শকায়ন লেখা লাগবে না, এটা অবজেক্টিভে আসছে কোনটা দর্শকায়ন। এরপরে আমরা লিখব অর্ধ জারণ আয়নিক সমীকরণ। অনেক সব পরীক্ষাতে আসে, ক নাম্বার আসে, দেখ বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া কিনা। যদি কথা এতটুকু করে, যদি বলে যে জারণ বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া কিনা, তাহলে কতটুকু হবে, এতটুকু প্রথম দিক দিয়ে শেষ। যে জারণ মানে রাজবৃদ্ধি করছে, সুতরাং এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, শেষ এতটুকু। এরপরে আমরা যাব আয়নিক সমীকরণ, জারক বিজারক চিহ্নিত করতে বলতেছি ধাপে ধাপে। এরপর আয়নিক সমীকরণ লিখব দর্শকায়ন বাদ দিয়ে।
আয়নিক সমীকরণ লেখার পরে এরপরে লিখব জারণ বিক্রিয়া, অথবা শুধু জারণ লিখব। জারণ লেখা লিখব থেকে জারণ কাকে বলে সংজ্ঞা দিব। সংজ্ঞা রয়েছে জারণ বিক্রিয়ার সময় বিক্রিয়া করতে গিয়ে ইলেকট্রন বর্জনকে জারণ বলে। এবার লিখব কে জারণ দিকে কে অংশগ্রহণ করছে, তখন বলবো বিক্রিয়ায় জিঙ্কের জারণ সংখ্যা 0, উৎপাদে জিঙ্ক সালফেটের জিঙ্কের জারণ সংখ্যা +2, অর্থাৎ জিঙ্ক দুইটা ইলেকট্রন বর্জন করে তারিত হয়ে কি উৎপাদন করছে, জিঙ্ক সালফেট উৎপাদন করছে। সুতরাং জারণ বিক্রিয়া, এটা লিখে দিলাম। এরপরে যাব বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া লেখা অথবা বিজারণ লেখা ব্যাখ্যা দিব বিজারণ কাকে বলে। জারণ বিজারণ বিক্রিয়ার সময় জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়া করতে গিয়ে ইলেকট্রন গ্রহণকে বিজারণ বলে। বিক্রিয়ায় কে তো ইলেকট্রন কে গ্রহণ করছে এটা তো আমরা বুঝবো, যার জারণাঙ্ক নেই সে গ্রহণ করছে। লিখবো বিক্রিয়ায় কপার সালফেটে কপারের জারণ সংখ্যা +2, উৎপাদে কপারের জারণ সংখ্যা 0 না, তখন বলবো যে কি বিক্রিয়া কপার সালফেট দুটা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে কপার উৎপাদন করছে, বিজারিত হয়ে কপার উৎপাদন করছে। সুতরাং বিজারণ বিক্রিয়া, এটা দিব। এবার দেওয়া শেষ। জারণ বিজারণ বিক্রিয়া পৃথক পৃথক ভাবে আমরা ব্যাখ্যা দেওয়া শেষ। এবার চিহ্নিত করব কে জারক কে বিজারক। জারক বিজারক চিহ্নিত করো। চিহ্নিত করো বললে আমরা এবার নিচের দিকে যাব। নিচের দিকে কি রকম দুটারে মিলিয়ে বলবো। এবার দুটা মিলিয়ে বিক্রিয়ায় জিঙ্কে বিক্রিয়ায় বিক্রিয়ক জিঙ্ক দুটা ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে কারে বিজারিত করে, জারিত হয়ে কপার সালফেটকে বিজারিত করে জিঙ্ক সালফেট উৎপাদন করছে। সুতরাং বিক্রিয়ায় জিঙ্ক হচ্ছে বিজারক পদার্থ। অপরপক্ষে বিক্রিয়ায় কপার সালফেট দুটা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে জিঙ্কে জারিত করে কপার উৎপাদন করছে। সুতরাং এই বিক্রিয়ায় কপার সালফেট জারক পদার্থ। শেষ। জারক বিজারক চিহ্নিত করে আমরা এই ছকটা দিয়ে দেব। যদি বলে জারক বিজারক চিহ্নিত করো। এরপরে আসো জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগোৎপদ ঘটনা বললে একেবারে পরেরটাতে আসা লাগবে। কিভাবে? যার বিক্রিয়াটা এইভাবে জারণ বিজারণ বিক্রিয়ার সময় তো এই অবস্থা দেওয়া আছে। এবার এটাকে আমরা দুটা জিনিস ধরব। সুতরাং 2 cos a plus b equal 1। দেখো এখন তুলবা না, বুঝো। 2 cos a plus b 1 এরপরে সে বা cos a plus b equal হচ্ছে কত? হাফ। এবার cos কত ডিগ্রি মান? হাফ। হ্যাঁ, cos 60 ডিগ্রি মান হাফ। তোমরা মুখস্থ করো। cos 60 ডিগ্রি মান হাফ। আমরা উভয় পক্ষ থেকে cos বাদ দেওয়ার জন্য হাফের জায়গায় কি লিখে ফেলছি? cos 60 ডিগ্রি লিখে ফেলছি। এবার কি হইব? পরের লাইনে আমরা কি করব? বাদ দিয়ে দিব cos a plus b equal 60 ডিগ্রি। এটা দিব 1 নং সমীকরণ। এবং এরপর লিখব 2 sin a minus b equal to 1। তাহলে এবার এটাকে লেখা যাবে sin a minus b equal to half। এবার তাসমিনা বলো তো, বলো। স্যার স্যার এই অঙ্কটা প্রথম থেকে বুঝি নাই, লাইন কেটে গেছে, একটু বলেন না আবার। এটা হইছে cos 5। তুমি এটা বুঝো, পুরাটা দেওয়া আছে হইছে এটা সাধারণ গণিত জেনারেল ম্যাথ 9.2। দেখো এটা দেওয়া আছে, এটা আমি দুটো ভাগে ভাগ করব। প্রথম এটার সাথে 1 নিছি, তারপর এটার সাথে 1 নিছি। এবার এটার সাথে 1 নেওয়ার পরে এটা হইছে, তারপরে 2টা নিছি।
এবার আমরা কি করব, এই cosটা বাদ দিব। cos বাদ দিতে গেলে হাফের পরিবর্তে cos কত ডিগ্রির মান হাফ হয় সেটা লিখতে দিছে। তাহলে cos 60 ডিগ্রির মান হাফ হয়, হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি লিখছি। এবার cos আর cos বাদ, এজন্য আমরা কি করছি, a + b = 60 ডিগ্রি একদম সমীকরণ। এরপরে কি হবে, এটা সমান সমান 1 ধরব, এটা সমান সমান 1 ধরছি, 2টা পাঠায় দিছি। এবার লিখবো কি, sin বাদ দিব, আমাদের a আর b এর মান বের করতে বলছে, তো এখান থেকে sinটা বাদ দিতে হইব। বাদ দিতে গেলে sin 30 ডিগ্রির মান হাফ। এইভাবে আমরা মুখস্থ করে ফেলবো। এবার দেখো sin আর sin বাদ, তাহলে কি হয়, a - b = 30 ডিগ্রি, এইটা হচ্ছে 2 নং। এবার তোলো তোমরা ক্লাস 8 এ যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করছিল ওইভাবে করবা, 1 নং ও 2 নং যোগ করবা, যোগ করলে তোমরা এর মান পেয়ে যাবে। এরপরে a এর মান 1 নং অথবা 2 নং এ বসালে b এর মান পাইবা, শেষ উত্তর। এরপরে আসো, এরপরের অঙ্কটা দেখো তোমরা, তাহলে বলি 19 নাম্বার অঙ্কটা দেখো। 19 নাম্বারটা তারা পৃথক পৃথক ভাবে দিচ্ছে, পারবা কিনা তোমরা একটু দেখো। 18 নাম্বারটার মতোই দেখো, 18 19 আমি না চেষ্টা করতে হইব তোমাদের, সবগুলা তো আর অনলাইনে এখানে তো পড়ানো সম্ভব না। 18 19 21 এই তিনটা অঙ্ক একই রকম, আর আসেনি না, আর নাই, এই তিনটা অঙ্ক একই রকম, তো তোমরা করবা। তার এখন 20 নাম্বার অঙ্কটা তুলতেছি। আর সমস্যা হলে পরবর্তী ভিডিওতে দেখাই দিব। cos a minus sin a, cos a plus sin a সমান √3 - 1 √3 + 1। এটাকে সমাধান করো বলছি। আসো এবার আমরা এটাকে যোজন বিয়োজন করব, মনোযোগ সহকারে দেখো যোজন বিয়োজনটা কিভাবে করে। যোজন বিয়োজন করব, কেন যোজন বিয়োজন করব প্রশ্ন হচ্ছে এটা। দেখো উপরে নিচে একই রকম কিন্তু চিহ্ন দুই রকম, এরকম হলে যোজন বিয়োজন করলে সহজে সমাধান করা যায়। তো আমরা যোজন বিয়োজন করি, এই উপরেরটা উপরে নিচে sin a, এরপরে দেখো উপরেরটা লিখতেছি, উপরেও লিখতেছি নিচেও লিখতেছি, মনোযোগ সহকারে একেবারে লিখলাম sin a, এখানে প্লাস এখানে মাইনাস, নিচেরটা লিখবো এবার উপরে, নিচেরটা উপরে লিখি cos a plus sin a। হ্যাঁ দেখো, এখন যারা জয়েন করছো তারা দেখো যোজন বিয়োজন করতেছে। যোজন বিয়োজন নিয়ে হইছে উপরেরটা, এই উপরেরটা উপরে নিচে লিখলাম, প্লাস মাইনাস, নিচেরটা উপরে লিখছি। এবার কি দেখো, এখানে যখন প্লাস আছে এখানে মাইনাস, লেখো cos a, তাহলে এখানে প্লাস আছে এটা হবে মাইনাস, চিহ্ন পরিবর্তন করে লিখে নিচ্ছি। এবার না বুঝলে এটাতে এসে বুঝো, √3 - 1 উপরেরটা উপরে নিচে, তারপরে সে প্লাস মাইনাস, নিচেরটা উপরে লিখলাম, লেখার পরে কি হবে, প্লাসের জায়গায় মাইনাস √3, এবার এইখানেও প্লাসের জায়গা থেকে নিচে মাইনাস হবে 1। সাইড নোটটা হবে যোজন বিয়োজন করে।
এবার করব কি বা সাইনে সাইনে কাটা কসে কসে হবে কত 2 cos a। এবার দেখো এখানে কসে আর কসে কাটা প্লাস মাইনাস তাহলে সাইনে সাইনে যোগ করলে হবে -2 sin a। ওইদিকে √3 হইব 2√3 আর নিচে √3 কাটা গেলে -2। এবার দেখো কি করব 2 এ কাটা এই মাইনাসে মাইনাসে কাটা দেখো 2 এ কাটা এই মাইনাসে কাটা থাকে কি cos a নিচে হবে sin a। এরপরে আসো 2 এ কাটা মাইনাস তো বাদ গেছে √3 তারপরে লিখো cot cos a sin a cot a আমাদের অর্ধবার্ষিকী ছিল। এখন cot কত ডিগ্রির মান √3 এটা জানতে গেলে √3 এর উল্টাও 1/√3 tan কত ডিগ্রির মান 1/√3 এটা বলো। দেখো এইখানে আমরা √3 জায়গায় cot বসাইতে হইব। এখন cot বসাইতে গেলে cot এর মান তো আমরা শিখি নাই, আমরা শিখছি হচ্ছে tan পর্যন্ত। এবার কি করব √3 এর উল্টা 1/√3 tan কত ডিগ্রির মান 1/√3 tan 30 ডিগ্রির মান 1/√3 tan 30 ডিগ্রির মান 1/√3 তাহলে হবে cot 30 ডিগ্রির মান √3। দেখো স্যার কি বলছে এটাকে উল্টে ফেলছে 1/√3 লিখছি। এবার শিখো tan কত ডিগ্রির মান 1/√3 tan 30 ডিগ্রির মান 1/√3 তাহলে কি হবে cot 30 ডিগ্রির মান √3 আর মুখস্থ করে ফেলতে পারলে তো ভালো। এবার কি করবে cot এ cot এ কাটা যায় সুতরাং a সমান সমান 30 ডিগ্রি। চলো এবার হ্যাঁ তোলা হয়েছে তো স্যার হলো 4 নাম্বার লাইনটা বুঝিনি। 1 2 3 4 এটা না এটা 2 এ স্যার কাটা 5 নাম্বার 2 এ কাটা মনে করো তাহলে cos a sin a থাকে। এবার এই দিকে মাইনাস আছে এই দিকে মাইনাস আছে তাহলে মাইনাস পাবো। এই পরেরটা cot এর cos a sin a সূত্র হচ্ছে cot a। এরপর হচ্ছে কি cot 30 ডিগ্রি মানে এটা মুখস্থ করবা। কথা কি বুঝছো নি বেশি ব্যবহার হয় tan cot ওইখানে হচ্ছে কি 30 ডিগ্রি আর 60 ডিগ্রিটা বেশি ব্যবহার হয়। সবগুলারে 30 আর 60 বেশি ব্যবহার হয় সবগুলা 30 আর 60 মুখস্থ করে ফেলবে তোমরা। তোমরা আমি এটা শিখাইতেছি না, একটা শর্টকাট নিয়ম আছে যেগুলো ওইগুলো শিখাইতেছি না, আমার তো পেছন মুখস্থ। তোমরা একটা মুখস্থ করতে পারবা না, তোমরা সায়েন্সে করতে ইচ্ছা কেন মানটা ওই যে মুখস্থ করে ফেলবা। cot 30 ডিগ্রি মান হচ্ছে কত √3
এবার দেখো কেন লিখবো, ওই যে কর্তা এর মান সমাধান মানে এর মান বের করা, এর মান বাইর করবো দেখে এই জন্য আমরা কি করব, কট বাদ দিতে হবে। কট বাদ দিতে গেলে ওইদিকে কট লাগে, এই জন্য রুট 3 জায়গার মধ্যে কট এটা লিখছি। এরপরে আসো কটে কটে বাদ দেয় 30 ডিগ্রি। স্যার দ্বিতীয় লাইনে যে প্লাস মাইনাস এটা কি সবসময় এভাবেই হবে? দুজন বিয়োজন নিয়ম এটা, উপরেরটা উপরে নিচে, দুজন বিয়োজন, দুজন বিয়োজন, এই দুজন বিয়োজন, বুঝছো নি? জি স্যার। এরপরে আসি আমি তাহলে আমরা 20 শেষ, 21 তো বলছি। তারপরে সমাধান করাবো, সমাধান করো 23 আছে, করাবো না, 23টা তো বেজাল। আজকে 26 নাম্বারটা করাই, সবাই 26 নাম্বারটা তুলো। বায়োলজির পড়া দিই না, একটু মনে করে পড়ে। 26 নাম্বার হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 equals 0। এবার দেখো বা tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস রুট, দেখো মাইনাস চিহ্ন দ্বারা সামনে দিয়ে গুণ, tan দিয়ে পিছন দিয়ে গুণ, প্লাস এ মাইনাসে মাইনাস 1 আর tan থিটা গুণ করলে tan থিটা, আবার প্লাস এ মাইনাসে মাইনাস রুট 3 tan থিটা গুণ করলে হবে কি এই tan থিটা প্লাস 30 ডিগ্রি ছিল। বা এবার কি হবো tan থিটা মাইনাস 1 মাইনাস রুট 3 tan theta minus 1 equal 0। এবার হবে বা tan theta minus 1 tan theta minus root 3 equal 0। বুঝো পরে তুললো। এবার দেখো কি করছি স্যারে, এই দুটাতে কমন দিছি, tan স্কয়ার আছে tan আছে, কমন দিলাম, tan কমন যায়, কমন নিয়ে আসলে স্কয়ার আছে একটা থাকবে, মাইনাসটা এখানে, tanটা কমন চলে আসলে 1, রুট 3 আছে, চিহ্ন এখানে যেটা থাকে এটাতে সবসময় কমন, রুট 3 দুই জায়গায় আছে, রুট 3 কমন নিলাম। এবার রুট 3 চলে আসলে tan থিটা থাকে, মাইনাসে প্লাসে মাইনাস, রুট 3 চলে আসছে মানে রুট 3 তার এটার ভাগ করলে 1 থাকে, 1 লিখলাম। এবার বাকিটা উৎপাদকের নিয়মে কমন নিয়ে আসলাম। এবার দুইটার সংখ্যার গুণফল হচ্ছে 0, এবার লিখব কি হয় tan থিটা ইকুয়াল 1 এবং অথবা আগামী 5 এ শিখাবো কিভাবে মান বাই করা যায়, অথবা tan থিটা ইকুয়াল রুট 3। এখন ক্যালকুলেটর আসেনি, সাথে ক্যালকুলেটর থাকলে এখন একটা শিখিয়ে দিই। হ্যাঁ লেখো, শিফট 10 এ চাপ দাও, শিফট দিয়া ক্যালকুলেটরে 10 এ চাপ দাও, এরপরে লিখবা আসবে কত, ক্যালকুলেটর আসবে tan ইনভার্স, তারপরে ব্র্যাকেটের মধ্যে 1 লিখবে, 1 দেখবা 45 ডিগ্রি আসছে। আবার বুঝাই বলি, tan কত ডিগ্রির মান 1, tan কত ডিগ্রির মান 1 সেটা বার করব কিভাবে, সেটা বার করার নিয়ম হচ্ছে শিফট দিয়ারে tan এ চাপ দিব, আসবে ইনভার্স, তারপরে এই মানটা লিখো, লিখলে দেখবা যে 45 ডিগ্রি আছে, তাহলে 1 এর জায়গায় লিখো tan 45 ডিগ্রি।
থিটা সমান 45 ডিগ্রি। এরপরে আসো এটার ক্ষেত্রে কি লিখব, শিফট দিয়ে tan এ চাপ দিবা √3, এরপরে দেখবে যে আসবে 60 ডিগ্রি। এই tan 60 ডিগ্রি, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। এই তো হয়ে গেছে। তোলো এবার। স্যার বলো। স্যার উদাহরণ 14 এর ঘ নাম্বারটা। আমি এটা শেষ হয়েছে না তোমার? জি স্যার। স্যার উদাহরণ 14 এর ঘ। সত্যের গ স্যার এটা নি জি স্যার। cos হ্যাঁ স্যার এই নিয়মটা করাইতেছি এখন, এটা অনুশীলনের থেকে করাবো। আচ্ছা এখনটা শেষ হইলে 26 নম্বর করাইছি স্যারে। এবার আসো 27 নাম্বার। আরে 26 করাইছি, এবার আসো 25 নাম্বার। তাহলে 23 আর 24 ধরতেছি না, কারণ এটা কিছু কথা বলতে হবে, এটা আগামী কালকে পড়াবো। হ্যাঁ 25 নাম্বার হচ্ছে কি 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3, 2 sin স্কয়ার প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আমরা এটা করলাম। এই অঙ্কটি করার মধ্যে সময় একটা জিনিস লক্ষ্য করতে হইব, না হয় সবগুলা সাইন নিয়ে নিব, না হলে সবগুলা কসে নিব। দেখো আমাদের এখানে দুটো অনুপাত আছে, সাইন আছে কস আছে, আমরা এটা পারবো না। আমাদের এই অঙ্কগুলা করতে গেলে না হয় সবগুলা সাইনে থাকবে, না হয় সবগুলা কসে থাকবে। তো দেখো কস থিটারে সাইন থিটাতে নেওয়ার মতো কোনো সূত্র নাই, কিন্তু সাইন স্কয়ার কে cos স্কয়ারে নেওয়া যায়, মানে cos এ নেওয়া যায় 1 cos স্কয়ার থিটা ছাড়া। আবার বুঝাই বলি, এই অঙ্কগুলা সমাধান করো বললে আমাদের অনুপাত একটাতে আনতে হবে। তাহলে আমরা না হয় cos না হয় sin, তো আমরা দেখতেছি cosটাকে sin এ আনা যাবে কিনা, কারণ আমরা তো সূত্র জানি যে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 sin স্কয়ার থিটা, মানে cos এর থেকে sin এ আসার জন্য একটাই সূত্র স্কয়ার লাগবে। তাহলে cos স্কয়ার নাই, তাহলে cos থেকে sin এ আইতে পারতেছি না। এবার আমরা cos sin এর থেকে cos এ যেতে পারি কিনা দেখো, এখানে স্কয়ার আছে তো এইজন্য আমরা sin এর থেকে cos এ গেছি, অর্থাৎ sin স্কয়ার থিটা ইকুয়াল 1 cos স্কয়ার থিটা লিখছি। 3 cos থিটা থাকবে মাইনাস 3 ইকুয়াল 0, বা 2 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, বা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, 3 এর থেকে 2 গেলে মাইনাস 1 ইকুয়াল। এবার কাজ করব, মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিব, কমন নেওয়ার দরকার নাই। cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0, মাইনাস 1 দ্বারা গুণ করে লিখে দিলাম। এবার মিডল টার্ম ফ্যাক্টর 2 আর 1 এ গুণ করলে হয় 2,
যোগ করে 3 মিলে দেব, তাহলে 2 একে যোগ করলে 3। স্যার দেখো 2 আর 1 গুণ করলে হয় 2, 2 এর উৎপাদক করলে 2 আর 1 হয়। এবার আমরা কি করব, 2 আর 1 এখানে যোগ চিহ্ন আছে তো যোগ করে 3 মিলান লাগবে, অর্থাৎ 2 আর 1 যোগ করলে 3 হয়। 2 cos স্কয়ার থিটা চিহ্ন এটা, 2 cos থিটা মাইনাস যোগ করলে এটা যে চিহ্ন এটাই চিহ্ন হয়, যোগ করলে এটা যে চিহ্ন এটা সেই চিহ্ন, বিয়োগ করলে এটা যে চিহ্ন তার উল্টা চিহ্ন এটা। 1 cos থিটা 1 লেখা লাগে না, তারপরে সে প্লাস 1 ইকুয়াল 0। এরপরে আসো বা এই দুটাতে কমন 2 cos থিটা কমন দেওয়ার পরে 2 চলে আসছে, cos থিটা চলে আসছে, তাহলে একটা cos থিটা থাকবে, মাইনাস 2 চলে আসছে, cos থিটা আসছে 1, এখানে কোনো কিছু কমন যায় না, মাইনাসটা কমন যায়, 1 একটা দিয়ে দিই, মাইনাসটাই চিহ্ন কমন যাবে, কোনো কিছু কমন না গেলে আমরা 1 দিয়ে দিই। এবার মাইনাসে প্লাসে মাইনাস হবে, এই 1 ইকুয়াল 0। এবার cos থিটা মাইনাস 1 আর হবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তারপরে আমরা লিখব হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এবার কি হইব, a cos থিটা ইকুয়াল 1। এবার cos কত ডিগ্রির মান 1, এটা বের করতে গেলে শিফট cos এই 1 দিয়ে দিবা, তখন দেখবে যে কি cos 0 ডিগ্রি আসবে, এটা ইকুয়াল 0 ডিগ্রি। অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তারপরে 2 cos থিটা ইকুয়াল 1, তারপরে cos থিটা ইকুয়াল হচ্ছে হাফ। এবার শিফট cos লিখবা, দিয়ে আরে হাফ দিবা, হাফ মানে 0.5 দিবা, দেখবে যে আসলে cos 60 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, এতটুকু তোলো তোমরা। गर्मी की रंग से फायदे की रंग से मामा मामा लगे भैया आगे तो पूरे टाइम बिल्कुल सही। এবার এটার মধ্যে মনে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে গিয়ে ফাইলার তার ভিডিও করো, দেখো কাহিনীটা আমি বলি তোমাদেরকে। দেখো এইখানে বলছে থিটা সূক্ষ্মকোণ, এবার আমার এই সূক্ষ্মকোণের সংজ্ঞাটা কে বলতে পারবা? দেখি সাহস করে একজনের সূক্ষ্মকোণের সংজ্ঞা বলো। যে কোণ 0 ডিগ্রি থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। এটা রে মাই নাকি? এই তো লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, আমরা প্রাইমারি স্কুলে পড়ছি কি যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে না, এখানে সংজ্ঞা তবে যে কোণের মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট সেই কোণকে সূক্ষ্মকোণ বলে। তো এখানে দেখো থিটার মান 0 ডিগ্রি আসছে, কিন্তু আমাদের প্রশ্ন বলছে কি এটা সূক্ষ্মকোণ, তাহলে 0 তো সূক্ষ্মকোণের মধ্যে পড়ে না, এই জন্য এটা গ্রহণযোগ্য হবে না।
তাহলে আমরা যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে থিটা ইজ নট 0 ডিগ্রি, কারণ থিটা সূক্ষ্মকোণ। হ্যাঁ, থিটা সূক্ষ্মকোণ। নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমাদের এতটুকু থাকুক সাধারণ গণিত, উচ্চতর গণিত আজকে আর করাবো না। বায়োলজির পড়া পরবর্তী পড়াটা দিচ্ছি, দাঁড়াও।